ব্যাংকিং খাতে ৫ কারণে লাগামহীন খেলাপি ঋণ আদায়ে আইনি জটিলতা কমানোর আহ্বান বিশ্লেষকদের। এক বছরে এসএমই খাতে ঋণ বিতরণ কমেছে ৬.৫ ভাগ। রাজনৈতিক অস্থিরতা ও তারল্য সংকট মূল কারণ। ভরা মৌসুমেও রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সবজির দামেও মিলছে না স্বস্তি। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি। আপনারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ব্যাংক খাতে খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, পুনঃ তফসিল করা ঋণের কিস্তি সময় মতন পরিশোধ না করা, খেলাপি ঋণের সুদ যোগ হওয়া সহ ৫ কারণে খেলাপি বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ঋণ দেওয়ার আগে যাচাই বাছাই করা এবং ঝুঁকিপূর্ণ খাতগুলোতে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি খেলাপিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। গেল আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের চিত্র এখন প্রকাশ পাচ্ছে, যার কারণে খেলাপির পরিমাণ বাড়ছে প্রতি প্রান্তিকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল ৩,৪৫,০০০ কোটি টাকা, যা মার্চ শেষে বেড়ে হয়েছে ৪,২০,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২৪% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, মেয়াদি ঋণ খেলাপির সময় পুনর্নির্ধারণ, বড় অঙ্কের ঋণ শ্রেণীকৃত হওয়া, চলতি ঋণ নবায়ন না হওয়া, পুনর্তফসিল করা ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ না হওয়া এবং বিদ্যমান খেলাপি ঋণের ওপর সুদ যোগ হয়ে বেড়েছে খেলাপির পরিমাণ। ব্যাংকগুলো ডিউ ডিলিজেন্স ফলো করে ঋণ বিতরণ করেনি। তারা অনেক ঋণ বিতরণ করেছে তাদের পলিটিক্যালি মোটিভেটেড হয়ে। যদি সর্বদা ঋণ নিয়মাচার ফলো করেই তারা ঋণ বিতরণ করতো, অনুমোদন করতো এবং বিতরণের পর যদি সর্বদা সুপারভিশন করতো, তবে এই পর্যায়ে কখনোই আসতো না। খেলাপি ঋণের ৭১% রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ১০টি ব্যাংকের। শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যার খেলাপির পরিমাণ ৭০,৮৪৫,০০০ কোটি টাকা। ইসলামী ব্যাংক ৪৭,৬১১ কোটি টাকা খেলাপি হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যাংকিং খাতে। খেলাপি ঋণ আদায়ের সমঝোতা সহ আইনি পদক্ষেপ নিচ্ছে ব্যাংকগুলো। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, বাট এমন একটা পর্যায়ে চলে গেছিল এদের ভিতরে যে টাকা অবধি দিতে হবে না, এই জিনিসটা যে তাদের ভিতরে ঢুকে গেছে, এইটা তাদের ওইখান থেকে ফিরে আনাটা তাদেরকে এখন তারা বুঝতে পারে। যখন কেস হচ্ছে, আমি কয়েকজন তো জেলেও গেছে, নামি বেনামি অনেক লোন নিয়ে রেখেছেন। কাজের বুয়ার নামে আপনি লোন নিয়েছেন। এই যে ইসলামী ব্যাংকে অনেকে তো ড্রাইভারের নামে লোন, কাজের বুয়ার নামে লোন, এরকম তো আছে। এমনকি লোক নিয়োগ দেওয়া হয়েছে এই কন্ডিশনে যে তোমার বেতন পাবা, সব ঠিক আছে, অফিসে আসতে হবে না, কিন্তু ন্যাশনাল আইডিটা আমি ব্যবহার করি। ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ ও সরকারের সদিচ্ছা ছাড়া ব্যাংক খাত ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, সরকার পরিবর্তন পরে ব্যাংক খাত সংস্কারে কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে অর্থে খেলাপি ঋণ আদায়ে আসলে কতটা এই সংস্কার কাজে লেগেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে পুরো ব্যাংক খাতে একটা এক ধরনের স্থিতিশীলতা কিন্তু এসছে, যে বিভিন্ন রকমের যে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ওভারসাইটটা বেড়ে গেছে। তো এটার কারণে ব্যাংক খাত একটা শৃঙ্খলার মধ্যে এসছে। আমি মনে করি এটা একটা বড় অর্জন। তার কারণ আগে যেরকম একটা নামে বেনামে ঋণ নেওয়া যেত, চাইলেই আসলে ব্যাংকে আবেদন করলে সেই ঋণটা চলে আসতো এবং বড় আকারের যে খেলাপি এবং কেলেঙ্কারি এটা ছিল অনেক বেশি। তো সেটা কিন্তু এই গত 10 মাসে আমরা কিন্তু দেখতে পাইনি সেরকম। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই যে নতুন করে যে একটা খেলাপি ঋণের তথ্যগুলো জানছি, তো আগে তো সেই তথ্যগুলো জানা যেত না, যে আসলে সত্যি সত্যি ঝুঁকিপূর্ণ ঋণ কত, খেলাপি কত। তো এটা একটা বিষয়। আর আমরা একটু প্রত্যাশা করেছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হবে যে এই পুরো ব্যাংক খাত নিয়ে, কিন্তু সেটা না হলেও বাংলাদেশ ব্যাংকের কিন্তু মনিটরিং সুপারভিশনগুলো বেড়ে গেছে এবং অনেক বেশি তারা কিন্তু এখন সচেতন এবং ব্যাংকগুলোকে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। সুতরাং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে 4,20,000 কোটি টাকার মতো যে খেলাপি ঋণ, এবং সেটা অনেকে আশঙ্কা করছেন যে 5 লক্ষ কোটি টাকার মতো হয়ে যেতে পারে।
তো এখন এই তথ্যগুলো আমাদের জানা যাচ্ছে এবং জানার কারণে কিন্তু আমাদের এখন পদক্ষেপ নেওয়াটা সহজ হবে। তো এটা আমি মনে করি যে এটা বড় অর্জন। মাহফুজ কবির, আমরা দেখতে পাচ্ছি যে 5 কারণে বলা হচ্ছে যে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে, এর মধ্যে পুনর্তফসিল আছে, সময় মতন কিস্তি পরিশোধ না করা সহ বিভিন্ন কারণ রয়েছে। তো কোন কোন কারণগুলো আসলে যদি এখানে পরিবর্তন করা হয় অথবা সংশোধন করা হয়, সেক্ষেত্রে আপনি মনে করেন যে খেলাপি ঋণ কিছুটা হলেও লাগাম টানা যাবে? হ্যাঁ, গত কয়েক বছরে কিন্তু এই যে ব্যাংক খাতের দুর্বলতার অনেক কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক এর একটা বড় রকমের মানে নজরদারিহীনতা এবং অনেক সময় স্বেচ্ছাচারিতা এগুলো ছিল, কিন্তু এই মুহূর্তে আসলে বাংলাদেশ ব্যাংক একটা ভালো একটা শক্তিশালী অবস্থান নিয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে, যে বড় বড় কেলেঙ্কারি অর্থ পাচার সেগুলোর কারণে বা যে ইচ্ছা মতো আর কি যে কয়েকটা ব্যাংক সেগুলোকে একদম খালি করে ফেলা সেগুলো হয়েছে। তবে আমার কাছে মনে হয় কি যে পুনঃশ্রেণীকৃতকরণ যেটি, তো সেটার সুযোগটা আসলে আর এখন সবার পাওয়া উচিত না। যারা সত্যি সত্যি ভালো ব্যবসায়ী তারা যদি কোনো কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, ব্যবসায় তো লাভ ক্ষতি দুটোই হয়, তো এই ক্ষতি হলে তাহলে তার কেস টু কেস বেসিসে যদি তাদেরকে আবার সুযোগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তারা নিশ্চিত ঘুরে দাঁড়াবেন এবং তারা আবার নতুন করে ঋণ শোধ করতে পারবেন। এটি ছাড়া আমি মনে করি যে আসলে এই পুরো একটা নতুন করে অ্যাসেসমেন্ট দরকার। মানে বিষয়টা এমন নয় যে আমরা শুধুমাত্র টাকার পরিমাণ জানতে পারলাম যে এত টাকা খেলাপি হয়েছে, কিন্তু আসলে কোন কোন জায়গায় কি কারণে হয়েছে, কোন ব্যবসায় আসলে বেশি ঝুঁকি, তো সেগুলো একটু নির্ধারণ করা দরকার। করে তারপর আমি মনে করি যে একটা নতুন ধরনের একটা গাইডলাইন বা এক ধরনের কর্ম পরিকল্পনা যদি করতে পারে, আমি মনে করি যে হঠাৎ করে আসলে এই পরিস্থিতির উন্নতি হবে না, কিন্তু ধাপে ধাপে এই পরিস্থিতির উন্নতি করা সম্ভব। আর যারা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে তো তাদের বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করা দরকার, যে তাদেরকে নতুন করে আর বড় আকারের যদি আমরা ঋণ না দেই বা তাদের বিষয়ে যদি আর বেশি একটা সতর্ক পদক্ষেপ নেই, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে ভবিষ্যতে আসলে এর বড় খেলাপি হয়তো হবে না। মাহফুজ কবির, আমরা খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োগ খুব কমই দেখতে পাই। এক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে ব্যাংকগুলোর সদিচ্ছার অভাব আছে যে আইন প্রয়োগ করে খেলাপি ঋণ আদায়ের বিষয়ে? না, এই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমানে যে আইন আছে, বিশেষ করে যে অর্থ ঋণ আদালত, তারা যেভাবে কাজ করে সেটা অত্যন্ত ধীরগতির এবং সেখানে গিয়ে আসলে ব্যাংকের পক্ষে এই যে খেলাপি যেটা হয়ে গেছে সেটা আদায় করা কিন্তু দুঃসাধ্য বিষয়। মানে ইভেন 5-10 কোটি টাকা যে খেলাপি সেটাও আদায় করা অনেক কঠিন। তো এখন এই জায়গাতে আমি মনে করি যে আইনগত পরিবর্তন দরকার, অথবা যদি তা না হয় তাহলে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা সম্ভব। করে কিন্তু খুব দ্রুত আসলে এই যে বড় বড় যে সমস্ত কেলেঙ্কারিগুলো হয়েছে তো তাদের কাছ থেকে আসলে এই অর্থ আদায় করা সম্ভব। এখন আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি সেটা আইনগতভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, তার কারণে এখন আমরা হুটহাট করে কিন্তু এই যে সম্পত্তি ক্রোক করছি তো এবং দেশে বিদেশে জব্দ করা, এটা কিন্তু পরে দেখা যাবে যে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন, চ্যালেঞ্জ করছেন, তখন কিন্তু এই বাংলাদেশ ব্যাংক বা সরকার তখন কিন্তু একটা সমস্যার মধ্যে পড়বে। আমি মনে করি যে এই মুহূর্তে যদি একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা যায় অথবা অর্থ ঋণ আদালতকে শক্তিশালী করা যায় এবং খুব দ্রুত কিছু প্রসিকিউটর নিয়োগ দিয়ে আমি মনে করি যে যদি কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে এই অর্থ আদায় করা সম্ভব। মাহফুজ কবির, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশে নয় বরং পুরো বিশ্ব বদলে দেওয়ার ক্ষমতা রাখে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে সাভারের জিরাবতে আয়োজিত সামাজিক ব্যবসা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সামাজিক ব্যবসা দিবস নিয়ে আপত্তি ছিল বিগত সরকারের। 5 আগস্টের পর প্রথম এই দিবস পালন করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার সাথে যুক্ত উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে দুদিনের আয়োজন। শুক্রবার সকালে ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের যৌথ আয়োজনে সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হল সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব। স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসা একমাত্র উপায়, যা অনুদানের মাধ্যমে সম্ভব নয়। এই বছরের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হল সামাজিক ব্যবসা। বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষা ব্যবস্থার প্রথম দায়িত্ব হল তরুণদের স্বপ্ন দেখাতে উৎসাহ দেওয়া। নতুন পৃথিবী গড়তে নতুন স্বপ্ন দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য শুধু ডিগ্রি দেয়া নয়, বরং স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখা।
যে কোনো শিক্ষা সিস্টেম তৈরি করতে হবে স্বপ্ন দেখার মাধ্যমে। স্বপ্ন দেখা শেখানোই প্রথম কাজ হবে শিক্ষা সিস্টেমের। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়তে সহায়তা করবে। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়, স্বপ্ন দেখতে হবে। বিষণ্ণ বিশ্ব তৈরি করতে চাই না, সুন্দর বিশ্ব তৈরি করতে চাই, নতুন সভ্যতা গড়তে চাই, সেটা আমরা পারব। আগামীতে যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে সেখানে 3-0 তত্ত্বকেও প্রাধান্য দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক অস্থিরতা ও ব্যাংক খাতে তারল্য প্রবাহ কম থাকায় গত বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে মোট 2,14,418 কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে, যা আগের বছরের তুলনায় 6.5% কম। সংশ্লিষ্টরা জানান, কম খরচে বেশি কর্মসংস্থান হওয়ায় উন্নয়নশীল দেশে এসব খাতে ঋণ বিতরণে জোর দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকও বেশ আগে থেকে এ খাতে ঋণ বিতরণ বাড়াতে নানা উদ্যোগ নিয়ে আসছে। ব্যাংক খাতের মোট ঋণের অন্তত 27% এ খাতে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। 2024 সালের কিছু সময় জুড়ে অস্থিরতা ছিল, আবার ব্যাংক খাতে তারল্য প্রবাহ কম ছিল, যে কারণে ঋণ বিতরণ কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ খাতে মোট 2,29,313 কোটি টাকার ঋণ বিতরণ করে। সেই অনুযায়ী এক বছরের বিতরণ কমেছে 14,475 কোটি টাকা। প্রবাসীদের বৈধ পথে পাঠানো আয়, রিজার্ভ থেকে ডলার বিক্রি না করা ও 500 কোটি মার্কিন ডলারের বিদেশি ঋণ আসায় দেশের মোট বৈদেশিক মুদ্রার মজুদ $30 বিলিয়ন ছাড়িয়েছে। তবে BPM-6 অনুযায়ী রিজার্ভ $25.51 বিলিয়ন, আর ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $19.80 বিলিয়ন। জানা গেছে, দেশের ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় IMF আরও $90 কোটি ঋণ দিবে। এছাড়া বিশ্বব্যাংক, এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক, জাপান ও ওপেক ফান্ড থেকে আরও $150 কোটি ঋণ আসবে, যা চলতি মাসের মধ্যে রিজার্ভের হিসেবে যুক্ত হবে। এতে চলতি মাস শেষে মোট রিজার্ভ $32 বিলিয়ন পৌঁছাবে বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। পরিবেশবান্ধব কাপড় ও সুতা সহ পোশাকের নানা উপকরণ নিয়ে ইন্টেক্স বাংলাদেশের 16তম প্রদর্শনী হয়ে গেল রাজধানীতে, যেখানে সরাসরি বিদেশি উৎপাদকদের কাছ থেকে পণ্য কেনা বা যাচাই বাছাইয়ের সুযোগ পান পোশাক খাতের ব্যবসায়ীরা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বসে 3 দিনের এই আয়োজন। ইন্টেক্স বাংলাদেশের এবারের প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, থাইল্যান্ড, জাপান সহ 10টির বেশি দেশের 125টি কোম্পানি অংশ নিয়েছে। শরীরের স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে সুগন্ধ ছড়াতে পারে এমন ব্যতিক্রমী নানা ধরনের কাপড়ের পাশাপাশি রয়েছে চেইন, লেস, বোতাম সহ আনুষঙ্গিক বিভিন্ন পণ্য। পোশাক খাতের ব্যবসায়ী, বিশেষ করে এসএমই খাতের ব্যবসায়ীদের জন্য এই প্রদর্শনী বিশেষ আগ্রহ তৈরি করেছে। সরাসরি উৎপাদনকারীদের সঙ্গে সংযোগ হওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তারা। এখানে অনেক রকম ফ্যাব্রিকের ভ্যারিয়েশন পাওয়া যায়, অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এটা আমাদের জন্য অনেক কাজে লাগে, কারণ আমাদের অনেক রকম ফ্যাব্রিক নিয়ে কাজ করতে হয়। যদি আমি মিরেশ্বরায় এটা পাই, তাহলে আমি শর্ট লিড টাইমের মধ্যে আমি ইনহাউস করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো, এবং এটা আমার যেমন লিড টাইম কমাবে, তেমনি আমাকে এক্সপোর্টের ক্ষেত্রেও সহযোগিতা করবে। ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানালেন প্রদর্শনীতে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রতিনিধিরা। বলছেন, তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের জানানো এবং নতুন বাজার তৈরি সহজ হচ্ছে এই আয়োজনে। আমরা পরিবেশবান্ধব সুতা ও কাপড় নিয়ে এসেছি, যা শরীরের জন্য ক্ষতিকর নয়। অনেকেই আমাদের পণ্য সম্পর্কে জানছেন। আমরা এখানে ভালো সাড়া পাচ্ছি। আমাদের এখানে মোটামুটি আমরা ভালো সাড়া পাচ্ছি। হ্যাঁ, যে আমরা থাইল্যান্ড থেকে নতুন এক আইটেম নিয়ে আসছি। এটা খুবই কমফোর্টেবল আমাদের এই প্রোডাক্টটা। তো সামনে ইনশাল্লাহ ভালো আমরা আশা করতেছি। 3 দিনের প্রদর্শনী শুরু হয় বুধবার। এমন আয়োজন বিশ্ববাজারে সাপ্লাই চেনের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করতে সহায়ক হবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো 2025।
2025 এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আয়োজন করে এই এক্সপো। শুক্রবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এই এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্ববিখ্যাত মোনাশ ম্যাকুয়েরি এডিলেইড বিশ্ববিদ্যালয় সহ নামকরা 30টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট। এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসেন। এই সময় প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারজানা নাসরিন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক্সপোতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে স্কলারশিপ প্রাপ্তি ও অনস্পট অ্যাডমিশন অ্যাসেসমেন্টের সুযোগ পায় শিক্ষার্থীরা। পড়াশোনা অবস্থায় শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। আয়োজকরা জানান, শিক্ষামেলা পরবর্তী সময়েও এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের বনানী ও ধানমন্ডি কার্যালয় থেকে কোনো ধরনের ফি ছাড়াই ভর্তি, স্কলারশিপ ও স্টুডেন্ট ভিসা সংক্রান্ত তথ্য জানতে পারবে শিক্ষার্থীরা। ভরা মৌসুমেও বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সরু চালের দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, আর মোটা ও মাঝারি চালের দামও কেজিতে বেড়েছে 2 টাকা। সবজির দামেও মিলছে না স্বস্তি, তবে স্থিতিশীল আছে মুরগির দাম। ধানের সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম বাড়তি, ফলে পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দামও বেশ চড়া। ধানের দাম বাড়ার কারণে চালের দাম নাকি বাড়ছে, মানে এটা হলো মেন মালিকের কথা। কেজিতে সরু চাল 80 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগেও বিক্রি হতো 72 থেকে 76 টাকায়। মোটা চালের মধ্যে স্বর্ণার দাম কেজিতে 2 টাকা বেড়ে 55 থেকে 57 টাকায় বিক্রি হচ্ছে। মিনিগেট 28, নাজিরশাইল এগুলো হঠাৎ করে দাম বাড়ছে কেজি প্রতি 5-6 টাকা করে। সবচেয়ে বেশি আপনার মিনিগেট আর হলো নাজিরশাইল 28 টাকা। মোটাও বাড়ছে হালকা 2-1 টাকা, 4-5 টাকা 10 টাকা করে বাড়ে গেছে কোনোটা আর কি। তো এটা আগে সব সময় বুঝি না কিছু, চাউল এত রেট কেন। তবে স্থিতিশীল আছে মুরগির দাম। প্রতি কেজি সোনালী মুরগি 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। ব্রয়লার মুরগি 160, আর সোনালী মুরগি হচ্ছে আপনার 290 টাকা, আর দেশিরা হচ্ছে এখন বর্তমানে 580। মুরগির দাম আগের থেকে একটু কমছে 20 টাকা, আগে ছিল 190, এখন 170। গত সপ্তাহে 170 করে কিনছি। এদিকে আলুর দাম কেজিতে বেড়েছে 5 টাকা, বিক্রি হচ্ছে 30 টাকা দরে। পেঁয়াজ, রসুন আগের দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি 60 টাকা দরে পেঁয়াজ এবং 120 টাকায় বিক্রি হচ্ছে রসুন। আলু এখন আপনার কোলেস্ট্রল আলু আসতে আছে, তো এই কারণে দাম 5 টাকা বাড়তি। আগে তো ওই ঘরে আলু আসলো, ওই আলুটা আসলে 5 টাকা কেজিতে কম। ওই আলুটা কোলেস্ট্রল আলুটা মনে করেন 5-6 টাকা কেজি থেকে কোলেস্ট্রল বাড়াই খরচ হয়, এলে 5 টাকা কেজিতে বাড়তি আলুটা। সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে সবজির দাম। প্রতি কেজি টমেটো 120 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। বরবটি, কাঁকরোল ও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এছাড়াও পটল, ধুন্দল, চিচিঙ্গা, ঢেঁড়স ও বেগুনের দামও বেড়েছে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী